প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নবজাতকের সাধারণ সমস্যাসমূহ ও তার প্রতিকার। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এ বিষয়েরই একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার মেজবাউদ্দিন 1955 সালের ডিসেম্বরে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে ডিসিএস, পিএইচডি ও এফআরসি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমন্ত্রণ জানার জন্য। স্যার, আমাদের আজকের যে আলোচনার বিষয় নবজাতকের সাধারণ সমস্যাসমূহ, আমি প্রথমেই জানতে চাইবো যে নবজাতকের সাধারণ সমস্যাগুলো কি কি? আসলে সেগুলি বলার আগে আমাকে বলতে হবে নবজাতক বলতে আমরা কি বুঝি। আচ্ছা, নবজাতক বলতে আমরা বুঝি জন্মের প্রথম দিন থেকে 28 দিন পর্যন্ত, সেটাই নবজাতক। সাধারণ সমস্যার মধ্যে আমি যেটা দেখি এই দেশে, বাচ্চা প্রথম হলেই কয়েকদিন তো একটু কম দুধ পায়, তার জন্য বাচ্চা একটু অতিরিক্ত কান্নাকাটি করে। এটার জন্য আমি দেখতে পাই বহু ডাক্তার সাহেবরাই তাদের একটা চিরকুট লিখে দেয় যে ওই দুধটা কিনে এনে খাওয়া। এটা একটা ব্যাড প্র্যাকটিস আমি প্রথমেই বলবো। বাচ্চা হওয়ার প্রথম 1-2 দিন বাচ্চার মায়ের ওই স্তনে একটু কম দুধ আসবে, এটাই স্বাভাবিক, এটাকে মেনে নিতে হবে। বাচ্চার কান্না বাচ্চার মায়ের দুগ্ধ উৎপন্নে করতে সাহায্য করে। আচ্ছা, এবং বাচ্চাকে পরিমাণ মতো শাক করাতে হবে, তাতে বাচ্চা পক্ষান্তরে দুধ পাবে 2-3 দিন পর থেকে। এই প্র্যাকটিসটা না করাতে হয়েছে কি, প্রচুর বাচ্চা আমাদের সেই আপনার বটল ফিডিংয়ের দিকে চলে যাচ্ছে। কিছুদিন আগেও আমরা আমাদের সেই অ্যাচিভমেন্টটা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আমরা 60% উপরে চলে গিয়েছিলাম, কিন্তু এটা দিন দিন আবার মনে কমতির দিকে চলে আসছে। এইটা একটা আমি মনে করি একটা বড় সমস্যা। ব্রেস্ট ফিডিংটা আমরা প্রপারলি দিতে পারছি না। এটা আমাদের পুরোপুরি প্যারেন্টসদের অ্যাওয়ার হওয়া উচিত, এবং শুধু শিশুর ডাক্তারদের না, এটা জিপি ডাক্তার যারা করেন তাদেরও বলা উচিত যে একটু সবুর করে মায়ের দুধ আসবে। মাকেও এনশিওর করা যায়, এটাই স্বাভাবিক। আপনি একটু ঠিকমতো খাওয়া দাওয়া করেন, একটু দুধ খান, দরকার হলে একটু কালিজিরা খান। কালিজিরা দুগ্ধ উৎপাদনে প্রচুর করে, সহায়ক ভূমিকা পালন করে। এইটুকু একটা জিনিস। দ্বিতীয় জিনিস, একটা কমন অসুখের মধ্যে দেখা যায় 3-4 দিন পরে বাচ্চা একটু জন্ডিস ভাব দেখা যায়, হলদে হয়ে যায়। এটা কিন্তু স্বাভাবিক একটা সমস্যা। এবং আমাদের যে শিশুগুলি হয় ফুল টার্ম, তাদের 60% বাচ্চাদের কিছু না কিছু নবজাতকের জন্ডিস হবেই, এবং প্রিটার্ম বেবি যেগুলি হয় তাদের 80% কিছু না কিছু নবজাতকের জন্ডিস হয়। এটা নিয়ে খুব বেশি অনিট হওয়ার কিছু নাই, যদি আমরা মায়ের ব্লাড গ্রুপটা জানি এবং নবজাতকের ব্লাড গ্রুপটা জানি। যদি মায়ের কোনো কারণে নেগেটিভ ব্লাড গ্রুপ হয় এবং শিশুটার পজিটিভ ব্লাড গ্রুপ হয়, সেই ক্ষেত্রে কিছুটা চিন্তার কারণ বা চিকিৎসকের শরণাপন্ন হওয়া বাঞ্ছনীয়। যেখানে কোনো ইনকম্প্যাটিবিলিটি নাই, সেক্ষেত্রে এত অস্থির হওয়ার কোনো কারণ, অর্থাৎ যে ক্ষেত্রে বাচ্চা এবং মায়ের গ্রুপের কত হেল্পফুল নাই, সেখানে অত অস্থির হওয়ার কোনো কারণ নাই। এগুলি নিয়ে একটা জিনিস, বাচ্চাকে দেখতে হবে যে বাচ্চা ঠিক মতো দুধ খায় কিনা, বাচ্চা ঠিক মতো ঘুমায় কিনা, বাচ্চা ঠিক মতো পেশাব পায়খানা করে কিনা, সেই দিকে খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস আমি আপনার এই প্রসঙ্গে বলি, অনেক বাচ্চারা দেখা যাচ্ছে যে আপনার 24 ঘন্টা হয়ে গেছে পেশাব করে না, মা বাবা অস্থির হয়ে পড়ে। এইটাও কিন্তু একটা অস্থির না হওয়ার কারণ এটা, কারণ অনেক শিশুরা মানে জন্মকালীন সময়ে মায়ের পেটে থাকতেই তারা প্রসাব করে দিয়ে আসে। সেই বাচ্চাগুলি অনেক পৃথিবীতে এসে তার প্রসাব করতে 24 ঘন্টা, 48 ঘন্টা, এমনকি 72 ঘন্টা সময় লেগে যেতে পারে। এখানে অস্থির হওয়ার কারণ নাই। দেখতে পাচ্ছেন অন্যান্য প্যারামিটারসগুলি কেমন, বাচ্চা ঠিক মতো খাচ্ছে কিনা, বাচ্চা ঠিক মতো ঘুমাচ্ছে কিনা, বাচ্চার ওজনটা ঠিক, সবকিছু প্যারামিটার ঠিক আছে কিনা, এইদিকে খেয়াল রাখতে হবে। কিন্তু দেখা যায় ওই 24 ঘন্টা 48 ঘন্টা পেশাব হইল না, গেল কোনো মানে মানে হাসপাতাল, যে হাসপাতাল ব্যবসা করার জন্য খুলে বসে আছে, তারা তাকে ভয় দেখিয়ে ভর্তি করে দিল, একটা স্যালাইন দিয়ে দিল, কিছু ইনভেস্টিগেশন করে দিল, কিছু টাকা করে দিল। তা মা বাবার জানতে হবে যে পেশাব অনেক সময় 48 ঘন্টা বলতে আমরা একেবারেই চিন্তিত নই, 72 ঘন্টার মতো অপেক্ষা করা যেতে পারে। কিন্তু নবজাতককে সবকিছু স্বাভাবিক থাকতে হবে, এবং নবজাতককে ঘন ঘন করে বুকের দুধটা চষাতে হবে। চষলেই তার বুকের দুধ আসবে, না চষলে বুকের দুধ আসবে না। আপনারা নিশ্চয়ই জানেন যে দুধ হওয়ার জন্য 2টা হরমোনের খুব প্রয়োজন, একটা অক্সিটোসিন, একটা প্রোল্যাকটিন। চষণের সাথে সাথে এটা
আপনার ব্রেনে গিয়ে ওখান থেকে এগুলি নিঃশেষিত হয় এবং পক্ষান্তরে এসে প্রোল্যাকটিন দুধ প্রোডাকশনে সাহায্য করে, অক্সিটোসিন কন্ট্রাকশন হতে সাহায্য করে, পক্ষান্তরে মায়ের যে জরায়ুর কন্ট্রাকশনে সাহায্য করে এবং এখানে মায়ের পোস্টপার্টাম যে হ্যামোরেজ সেটা থেকে মায়ের রক্ষা পায়, কমে আসে। স্যার একটু জানতে চাইবো, আপনি বললেন বেশ কিছু সমস্যার কথা বললেন, এটাও বললেন যে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত। তাহলে ঠিক কোন সময়টাতে বাবা মা চিকিৎসকের শরণাপন্ন হবে? একটা জিনিস, বাচ্চা যখন খেতে চাইবে না, বুকুর দুধ টানতে চাইবে না, বাচ্চা যখন ধরেন গ্রান্ট করতেছে, বাচ্চা যখন বর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা বাচ্চা কেমন থেকে পিং থাকে, একটা বাচ্চা পিং থাকে, সে বাচ্চা যদি কোনো নীলাভ হয়ে যায় বা রক্তশূন্যতা পেইল হয়ে যাচ্ছে, অথবা বাচ্চা আপনার গ্রান্ট করতেছে, ঠিক মতো শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, বাচ্চারা কম ওজনের বাচ্চার পেশাব ধরেন 3 দিনের বেশি সময় ধরে করছে না, বা বাচ্চা জন্মের পরে 24 ঘন্টার আগে তার মিকোনিয়াম পাস করে নাই, 24 ঘন্টা পরে মিকোনিয়াম পাস করলো, সেটাও ক্যান্সার। মিকোনিয়ামটা 24 ঘন্টার মধ্যে পাস করতে হবে। বাচ্চার কোনো কারণে পেটে ধরেন পেট ফেঁপে গেছে, বাচ্চা পারসিস্টেন্টলি বমি করতেছে, বাচ্চা দুধ নিয়ে দুধ রাখতে পারতেছে না, আর মনে হচ্ছে বাচ্চার অনেক সময় জ্বর থাকতেও পারে, কোনো সময় জ্বর নিচে নেমে যেতে পারে, সেক্ষেত্রে বা বাচ্চার নাভিটাতে দেখেন একটা দুর্গন্ধ দেখা গেছে, নাভিটা পরিষ্কার থাকার কথা, কোনো গন্ধ আসার কথা না, সেক্ষেত্রে তাদেরকে মানে শরণাপন্ন হতে হবে। একটা সিক বেবির যে ক্রাইটেরিয়াগুলি আছে সেগুলো যদি দেখা যায় সেই ক্ষেত্রে জানতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসকের কাছে যেতে হবে। আচ্ছা স্যার, এই যে সমস্যাগুলো বললেন, এই সমস্যাগুলোর ক্ষেত্রে করণীয় কি বা চিকিৎসা পদ্ধতি কি কি? এখানেও অ্যাওয়ারনেস, হেলথ এডুকেশন খুব ইম্পর্টেন্ট, সচেতনতা। মাকে বিশেষ করে বুকুর দুধের প্রতি তাকে খুব বেশি করতে হবে। বুকুর দুধ খেলে একটা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, বন্ডিং বেশি হয় এবং তার ব্রেইনের মানে উৎকর্ষতা 20% বেশি হয়েছে হয়। এটা একটা স্টাডিতে আছে, যে বাচ্চা বুকুর দুধ খেলো তার মানে ব্রেন উৎকর্ষ অন্য যে বাচ্চা বুকুর দুধ খেলো তার থেকে 20% বেশি হবে। তা আজকের যুগটা হলো বিজ্ঞানের যুগ, বুদ্ধির যুগ, বুদ্ধি এবং বিজ্ঞান নিয়েই পৃথিবী বেঁচে আছে। তো আমাদের শিশুরাও কম্পিটিশনে বেঁচে থাকবে যদি তাদের বিদ্যা বুদ্ধি ভালো থাকে, এইটা একটা জিনিস। দ্বিতীয় জিনিস, যাতে এখানেও ওয়াশিংয়ের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, হ্যান্ড ওয়াশিং, পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা অনেক মারাই ঠিক মতো আমাদের মারা জানেন না বা তাদের হয়তো জ্ঞান নেই সেই বিষয়ে, এবং তাদেরকে প্রত্যেকটা জিনিস খাবার দেওয়ার আগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, পরিষ্কার জামাকাপড় পরিধান করতে হবে, হ্যান্ডটাকে ওয়াশ করতে হবে, এবং বুকের দুধ দেওয়ার কতগুলি টেকনিক, এই টেকনিকগুলি মাকে শিখতে হবে। গর্ভধারণ করার সাথে সাথে একটা শিশুর কি যত্ন, শিশু হলে কি যত্ন নিতে হবে, কীভাবে বুকের দুধ খাওয়াতে হবে, এই প্র্যাকটিসগুলি গর্ভধারণ সময়ে যেন প্রত্যেকটা মা নেয়। আসলে হয় কি, এই সময়টা মারা এই শিক্ষাগুলি নেয় না, পরবর্তীতে যখন একটা নতুন অতিথি চলে আসলো তার কোলে, উনি তখন চিল কর্তব্য বিভোর হয়ে যায় যে আমি আমার শিশুটাকে নিয়ে কী করবো। কান্না করলে একটা শিশু তো অনেক কারণে কাঁদে, ক্ষুধা লাগলে কাঁদে, পেশাব করার সময় কাঁদে, পেশাব করার পরে কাঁদে, পায়খানা করার সময় কাঁদে, কোলে উঠতে চাইলে কাঁদে, কাঁদাটাকে তার একটা অসুখ মনে করে। হ্যাঁ, এটা তো ঠিক না, কোন কাঁদাটা রিয়েল কাঁদা এটা মাকে জানতে হবে, বুঝতে হবে। সেখানে ওই আবার একই কথায় ফিরে আসি আমার, যে শিক্ষার কোনো বিকল্প নাই। এইটা একটা শিক্ষা, যে বাচ্চাটাকে কিভাবে আমি মানে বড় করবো, মানে আমি তাদের নিউট্রিশন দিব, বা আর কতগুলি ব্যাপারে যেরকম, এটা অবশ্য আমাদের খুব অ্যাচিভমেন্ট আছে। ইপিআই আমাদের ইগুলি টিকাগুলি, এদিকে মাদের বেশ সচেতনতা আছে আমি মনে করি। বাংলাদেশের এটার কাভারেজ প্রায় মোর দেন 90%, 92%। স্যার, এই যে টিকার কথা যেহেতু আসলো, নবজাতকদের ক্ষেত্রে টিকার যে ব্যাপারটা, এটা যদি একটু বলতেন। জন্মের পরপরই আমরা যে টিকা দুটি দিতে পারি নবজাতককে, সেটা হলো বিসিজি, হ্যাপাটাইটিস বি, এটা গভর্নমেন্ট থেকে দেওয়া হয়। কিন্তু আমাদের জনগোষ্ঠী মানে জনগণের অভাবের কারণে আমরা জন্মের সাথে সাথে দিতে পারছি না। আমরা দিচ্ছি 42 দিন বয়স হলে, 6 সপ্তাহ হলে। কি দিই আমরা একটা বিসিজি দিচ্ছি, আমাদের একটা প্যান্টাভ্যালেন্ট টিকা, তার মধ্যে আছে ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটানাস, হিমোফিলাক্স ইনফ্লুয়েঞ্জা বি, হ্যাপাটাইটিস বি, এই প্যান্টাভ্যালেন্ট আছে। তার সঙ্গে আমরা দিচ্ছি পিসিবি, নিউমোকক্কাল ভ্যাকসিন, নতুন আমাদের দেশে হয়েছে, তাহলে 3টা টিকা দিয়ে দিচ্ছি, আর একটা পোলিও ভ্যাকসিন খাইয়ে দিচ্ছি আমরা। এই 6 সপ্তাহ চলে গেল। তারপর 4 সপ্তাহ পরে আবার আমরা প্যান্টাভ্যালেন্ট দিচ্ছি,
তার সঙ্গে একটা নিউমোকক্কাল ভ্যাকসিন দিচ্ছি। আচ্ছা, এই 10 সপ্তাহ। তারপরে আসলে 14 সপ্তাহে আবার আমরা তাকে কি করছি, ওই একই রকম প্যান্টাভ্যালেন্ট দিচ্ছি আর ওরাল পোলিও খাওয়াচ্ছি। আর নিউমোকক্কালটা এই এখানে দিচ্ছি, আর একটু পরে দিচ্ছি। আচ্ছা, পরে আমরা গিয়ে আবার তাকে আমরা একটা ইনজেক্টেবল ফর্ম অফ পোলিও ভ্যাকসিন দিচ্ছি আমরা। আচ্ছা, 3rd ডোজের জায়গায়। আচ্ছা, ওখানে আমরা সেখানে আবার তাকে একটা নিউমোকক্কাল ভ্যাকসিন দিচ্ছি। পরে আমাদের 9 মাসে আমরা দিচ্ছি তাকে মিজলস আর রুবেলা। আচ্ছা, আর 15 মাসে গিয়ে আমরা তাকে দিচ্ছি আমরা ওখানে একটা ওই মিজলস, আচ্ছা, তার সঙ্গে একটা নিউমোকক্কাল পোলিও ইনজেক্টেবল ফর পোলিও দেওয়ার কথা ওখানে। আচ্ছা, এটা হলো আমাদের বর্তমান চলছে এখানে, যে শিডিউলটা যেটা চলছে সেটা এটা। এবং শিডিউলটা আসলে পিতা মাতাদের জানার অত দরকার হয় না। এখানে একটা ইপিআই সেন্টারে গেলে তারাই প্রত্যেকে, তবে 6 সপ্তাহ সময় হলেই প্রত্যেক শিশুকে ইপিআই সেন্টারে নিয়ে যেতে হবে, এটাই সচেতনতা। এটা হয় সচেতনতা। আর একটা জিনিস আপনার আমার না বললেই নয়, এই যে টিকাগুলি যে দেওয়া হয়েছে এতে আমাদের দেশের বহু অংশে নিউমোনিয়াকে প্রোটেক্ট করছে। নিউমোনিয়াকে প্রোটেক্ট করে দেখার কতগুলি টিকা, বিসিসি নিউমোনিয়াকে প্রোটেক্ট করে, পার্টোসিস নিউমোনিয়াকে প্রোটেক্ট করে, নিউমোকক্কাল ভ্যাকসিন নিউমোনিয়াকে প্রোটেক্ট করে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি নিউমোনিয়াকে প্রোটেক্ট করে, মিজলস ভ্যাকসিন নিউমোনিয়াকে প্রোটেক্ট করে। সার্বিক একটা বিরাট জিনিস পেয়ে যাচ্ছে। তবে এখানে একটা জিনিস আমি আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই, সরকার যদি ইপিআই এর ক্ষেত্রে আমরা একটা এমআর দিচ্ছি, কিন্তু এমআর যদি এই মামসের যে জিনিসগুলি আমরা দেখি তাহলে আমার মনে হয় যে মামস আরো উপকৃত হবে। এটা আমার সরকারের কাছে আমার আবেদন থাকবে যে আমি যেহেতু একজন বাংলাদেশি শিশু চিকিৎসা সমিতির সাবেক মহাসচিব হিসেবে আবেদন করব এই জিনিসটা তাদের চিন্তা চেতনা নিয়ে আসতে, ইপিআইয়ের মধ্যে এটা আনা যায় কিনা। ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে ডেকে আনার জন্য। প্রিয় দর্শক, জেনে নিলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, আশা করি আপনাদের উপকারে আসবে। আজকে আমরা দেখাবো নেক মাসলের একটা মুভমেন্ট। বডি বিল্ডিংয়ে যে মেইন যে সমস্যাটা হয়, দেখা যায় যে বডি বিল্ডারদের পেক মাসল, শোল্ডার মাসল সব মাসল ডেভেলপ হয়ে গেছে, কিন্তু নেকটা ডেভেলপমেন্ট হয়নি। এই জন্য ওয়ার্ল্ড ওয়াইড বডি বিল্ডারদের নিয়ে অনেকে আবার হাসাহাসি করে বলে, ওদেরকে বলা হয়েছে পেন্সিল নেক। পেন্সিল নেক রিজনটা হচ্ছে এই যে ওরা সব মাসলগুলো এত বেশি ডেভেলপ হয়ে যায়, কিন্তু ব্লাড সার্কুলেশন হওয়ার জন্য ওই মাসল থেকে ব্লাডগুলো যখন সরে যায় তখন নেকটা আটটু চিকন হয়ে যায়। এমনি তো বডিটা বেড়ে যায়, নেকটা যেহেতু বাড়ে না, কিন্তু আটটু যদি চিকন হয়ে যায়, এই জন্য নেকটা অন্যান্য ইয়ের তুলনায় বডিদের তুলনায় বেশি চিকন থেকে যায়। এবং এটা দেখতে যেমন খারাপ, পরবর্তীতে একটা সময় গিয়ে আফটার 40 এজ অথবা 50 পরে যে জিনিস সমস্যাটা হয়, স্পন্ডিলাইটিস করা হয়, মানে দেখা দেয়, বিশেষ করে দেখা যায় এই পোর্শন ব্যথাটা শুরু হয়। রিজন হচ্ছে এই তাদের নেকটা খুব উইক থাকে, ওই মাসলটা মানে ডেভেলপমেন্ট হয় না, বরং আমরা কিছু কিছু ক্ষেত্রে বলবো যে আন্ডার ডেভেলপ হয়ে থাকে। তো এই জন্য আমরা বলবো যারা এক্সারসাইজ প্রোগ্রামে থাকেন তারা অবশ্যই নেকের কিছু এক্সারসাইজ সপ্তাহে একদিন হলেও করবেন। কিন্তু যারা দেখবেন বিভিন্ন কমব্যাট স্পোর্টসের সাথে যারা ইনভলভ, হয়তো বক্সিং অথবা মার্শাল আর্টসের সাথে যারা জড়িত, তারা সবাই নেকের এক্সারসাইজটা করে, বিধায় তাদের নেকটা কিন্তু খুব থাকে, ডেভেলপ থাকে। এবং একটা জিনিস দেখবেন, যদি রেসলারদের দিকে আপনি তাকান, ওদের বডির কিন্তু মেন সৌন্দর্যটা থাকে হচ্ছে ওদের নেক মাসলে, কিন্তু আমরা কিন্তু এটা বুঝি না। যারা একদম লেমেন তারা বোঝে না, তারা মনে করে যে তাদের অন্যান্য মাসলগুলো খুব বেশি ডেভেলপ, এই জন্য দেখতে কিন্তু ভালো দেখাচ্ছে। আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে আপনি যদি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা রেসলারের নেক মাসল হচ্ছে ওভার ডেভেলপ, যে কারণে দেখতে ওদের ভালো দেখাচ্ছে। এই জন্য আপনিও যদি এই প্রোগ্রামটা এখন যদি আপনার প্রোগ্রামে যদি ইনভলভ করেন, তাহলে আপনার নেকটা কিন্তু ধীরে ধীরে ডেভেলপমেন্টের দিকে যাবে। এখন দেখুন কীভাবে এক্সারসাইজটা আমরা করব। ওকে, যেটা আপনি করবেন যে একটা কেবল মেশিনে চলে যাবেন এবং যে কোনো একটা বেল্ট অথবা হুকিং একটা যে কোনো একটা নিয়ে নেবেন, অ্যাপারটাস নেবেন, নিয়ে এইটা মাথায় আপনার লক করবেন। ওকে, এখন খেয়াল করবেন যে আপনি মাথাটা নিচের দিকে আপনি করবেন, লুক দিবেন, ইয়েস, এবং উপর দিকে লুক দেবেন। পুরো জিনিসটা আপনি পুরো ওয়েটটাকে কিন্তু আপনি কন্ট্রোল করবেন শুধু আপনার নেক মাসল দিয়ে। ওকে, যাচ্ছে, এগোচ্ছে। কখনোই ট্রাই করবেন না যে এখানে যে আপনার যে স্পাইনের যে উপরের যে পোর্শনটা আছে, এই পোর্শনটা দিয়ে অনেকে প্রেশার দেয়, আপনি এটা কখনোই করবেন না। লোয়ার ব্যাক দিয়ে করবেন না, করলে পরে যে জিনিসটা হবে আপনার এখানে ইনজুরি হবে। রিজনটা হচ্ছে আপনার নেক মাসলের কিন্তু মানে বোন স্ট্রাকচার অথবা মাসল স্ট্রাকচার কিন্তু আপনার অন্যান্য মাসলের মতো এই পরিমাণ স্ট্রং না। যদি আপনি ওইটা দিয়ে টানতে নেন, তখন এই জায়গাটা সামনের দিকে ঝুঁকে যাবে, এখানে একটা বিশাল স্ট্রেন পড়লে যে জিনিসটা পাবে, এখানে এটার ভিতরে যে লিকুইডটা থাকে, লিকুইডটা যদি বের হয়ে যায়, এটা খুবই পেইনফুল। ওকে, গো। ওকে, ইয়েস। আর একটা জিনিস বলে রাখছি, যেহেতু নেক মাসলটা খুবই ছোট, প্রথম দিকে এটাতে হেভি ওয়েট নেবেন না, বরং একদিকে যদি ভালো হয় যে কখনোই আপনি এটাতে হেভি ওয়েট নিয়েন না। আপনার ওয়েটটা সবসময় লাগবেন লো,
এবং রিপিটেশনটা সবসময় রাখবেন হাই। এতে যে জিনিসটা হবে আপনার নেক মাসেল টোন আপ হবে। একটা সময় দেখবেন যে নেক মাসেল টোন আপ হয়ে যাওয়ার পরে আপনার কানের সাথে নেকের একটা সামঞ্জস্য চলে আসবে। এরপরে যদি আপনি দেখেন যে কানের সাথে নেকের একটা সামঞ্জস্য চলে আসছে, তখন আপনি বুঝবেন যে আপনার এখন হেভি ওয়েট নেওয়ার সময় হয়ে গেছে। কিন্তু যদি সামঞ্জস্য না আসে তাহলে আপনি কখনোই নেবেন না। যখন আসবে তখন আপনি নেন, হেভি ওয়েট নেন, আপনার চেস্টে যেরকম নেন, আপনার লেগসে যে পরিমাণ সেই পরিমাণ আপনি নিতে পারবেন। কিন্তু জিনিসটা আপনার আগে একটু ভিজিবিলিটি এটা হচ্ছে কিনা, চেঞ্জটা হচ্ছে কিনা একটু দেখতে হবে। যখনই ভিজিবল চেঞ্জটা হবে তখনই আপনি ওভারলোডিংয়ে যাবেন, এর আগে না। প্রিয় দর্শক, ভুলবশত হঠাৎ করে কোনো বিষাক্ত কিছু খেয়ে ফেললে কি করবেন? চলুন সে বিষয়ে জেনে নিই একজন চিকিৎসকের কাছ থেকে। হঠাৎ বিষাক্ত বা ক্ষতিকারক কিছু খেয়ে ফেললে কি করবেন, সে বিষয়ে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়াটা একটু কঠিনই হয়ে পড়ে। তো কেউ যদি ক্ষতিকারক বা বিষাক্ত কিছু খেয়ে ফেলে তৎক্ষণাৎ ভাবতে হবে যে আপনি কি আদৌ ক্ষতিকারক বা বিষাক্ত কিছু খেয়েছেন কিনা এবং তা কত পরিমাণ খেয়েছেন। আমরা সাধারণত বলে থাকি যে ক্ষতিকারক জিনিস সেগুলোই হচ্ছে যা আমাদের গলা, খাদ্যনালী, শ্বাসনালী এগুলোর ক্ষতি করে থাকে, যেমন স্যাভলন বা হারপিক, কীটনাশক ঔষধ বা ঘরের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র যেমন কেরোসিন বা কোনো অ্যাসিড, এগুলো খেয়ে ফেলে তৎক্ষণাৎ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো ক্ষতিকারক কিছু খেয়ে ফেলেই যে ক্ষতি হবে তা নয়, তা আপনি ভাবতে হবে অল্প পরিমাণ খেয়েছেন না বেশি পরিমাণ খেয়েছেন। যদি অল্প পরিমাণ খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ক্ষতির পরিমাণ খুবই কম, এবং একদম অল্প খেলে সেক্ষেত্রে হয়তো তেমন কোনো ক্ষতির সম্ভাবনাই নেই। ক্ষতির সম্ভাবনা হচ্ছে বেশি পরিমাণ এবং অতি ঘনত্ব তরল পদার্থ, ক্ষতিকারক তরল পদার্থ খেয়ে থাকলে। যদি খেয়েই ফেলেন সেক্ষেত্রে আপনাকে প্রথমে যা করতে হবে, আপনাকে নিজের চেষ্টায়, মানে হচ্ছে মুখে আঙুল ঢুকিয়ে বমি করতে হবে এবং যতবার সম্ভব বমি করতে হবে। আপনি যতটুকু পরিমাণ খেয়েছেন তার ম্যাক্সিমাম পোর্শনটা যত দ্রুত সম্ভব বের করে ফেলতে হবে। যত দ্রুত সম্ভব বের করে ফেললেন, বমি করলেন, এবং এর পরবর্তীতে মুখ বারে বারে পরিষ্কার পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে কুলি করতে হবে। মুখটা পরিষ্কার করে রাখতে হবে। মুখের অন্যান্য স্থানে যেমন চোখে, নাকে বা গালের অন্য জায়গায়, শরীরের অন্য স্থানে যদি বিষাক্ত পদার্থটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে এবং মুখ বারে বারে পরিষ্কার করতে হবে। এগুলো করার পর আপনার অতি দ্রুত সম্ভব নিকটস্থ চিকিৎসক অথবা হাসপাতালে যোগাযোগ করতে হবে পরবর্তী চিকিৎসার জন্য। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। 40 বছরের পর দিনে 2-3 কাপের বেশি কফি খাওয়া ভালো নয়, কারণ কফিতে রয়েছে ক্যাফেস্টল এবং কাহুইয়ল নামের দুটি রাসায়নিক পদার্থ। এগুলো শরীরের কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়, ফলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: ছত্রাকজনিত চর্মরোগগুলির চিকিৎসা খুবই ভালো এবং পুরোপুরি 100% ভাগই নিরাময়যোগ্য এবং চলে যায় এবং খুব বেশি খরচও হয় না। এটি প্রাথমিকভাবে অল্প জায়গায়, অল্প হলে ছুলিতে আমরা ছত্রাক বিরোধী কিছু মলম আছে, শুধু মলমেই হয়ে যায়। দিনে 2 বার করে 1 মাস লাগালে মলমে হয়ে যায়, যদি 1-2টি বা অল্প জায়গায় থাকে। কিন্তু যদি অনেক দিন চিকিৎসা না করা হয়, সারা শরীরে ছড়ায় যায়, অনেক বড় জায়গা হয়ে যায়, তখন শুধু মলমে এটি শেষ হয় না। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।